যে সমস্ত ক্যামেরাগুলোকে ওরা যে কাদা লেপে দিয়েছিল, অ্যাঙ্গেল ঘুরে রেখেছিল, ইভিএম মেশিন অভিজিৎ দাস ববির উপর যে সার্জিক্যাল টেপ দিয়ে দিয়েছিল এবং আতর লাগিয়েছিল যেখানে টেপ ছিল না, যে বাইরে বেরিয়ে আতরের গন্ধ যে বিজেপিকে দিয়েছে তাকে বেধড়ক মারধর পুলিশের সামনেই। সেন্ট্রাল ফোর্স তো মিউট স্পেক্টেটর ছিল। জয়েন্ট সিইও তিনি বলছেন না আমাদের কোনো ফরেন্সিকের টেস্টের কোনো কিছু দরকার নেই, ইনভেস্টিগেশন করার দরকার নেই। আমি বোঝাতে পারছি কথাটা, যে ঘুঘুর বাসা কতদূর ইলেকশন কমিশনের মধ্যে কীভাবে ঢুকে রয়েছে। কমপ্লেন করেছিলাম, এটা হচ্ছে 9/11/2025, ঠিক 4 দিন পরে। ফলতা অ্যাসেম্বলিতে কী হচ্ছে, ওইখানটায় আপনার সমস্ত এই যেমন ধরুন টিএমসির বুথ প্রেসিডেন্ট, সে হচ্ছে বিএলও, দেখতে পাচ্ছেন, টিএমসি বুথ প্রেসিডেন্ট, টিএমসির পঞ্চায়েত সমিতির মেম্বার, টিএমসির বুথ সেক্টর, এই সব আমি ধরে ধরে ফলতাতে আমি কমপ্লেনটা করেছি। ডায়মন্ড জুড়ে এরকম চলছেই এবং কোনো অ্যাকশনও হচ্ছে না তাই নিয়ে। আমি নিজে কত ইডিকে, কত সিবিআইকে কত তথ্য দিয়েছি, কাজ কোথায় করছে, কেন করছে না? ইনকাম ট্যাক্সে ভরি ভরি তৃণমূলের নেতাদের, এই আপনার শওকত মোল্লার 300-400 কোটি টাকার আমি সম্পত্তির আমি ফাইল ধরে দিয়েছি ইনকাম ট্যাক্সকে, কোনো কাজ করেছে না। আমাদের ওই ইলেকশনের ক্ষেত্রে আমরা যে সমস্ত ক্যামেরাগুলোকে ওরা যে কাদা লেপে দিয়েছিল, অ্যাঙ্গেল ঘুরে রেখেছিল, ইভিএম মেশিন অভিজিৎ দাস ববির উপর যে সার্জিক্যাল টেপ দিয়ে দিয়েছিল এবং আতর লাগিয়েছিল যেখানে টেপ ছিল না, যে বাইরে বেরিয়ে আতরের গন্ধ যে বিজেপিকে দিয়েছে তাকে বেধড়ক মারধর পুলিশের সামনেই। সেন্ট্রাল ফোর্স তো মিউট স্পেক্টেটর ছিল। তো এইসব নিয়ে আমরা ফরেন্সিকের টেস্টের জন্য আমরা প্রেয়ার করেছিলাম। তো আগামী 15 তারিখে এটার হিয়ারিং হবে, 15 ডিসেম্বর ডেট পড়েছে। এই কেসে তো জানেন যে প্রথম 7 মাস মাননীয় অজয় কুমার মুখার্জি বিচারপতি, উনি 7 মাস পরে বললেন, বারবার মেনশন করার পর উনি কেসটা তুলছিলেনই না, তারপর বললেন যে আমার ব্যক্তিগত কারণে জন্য আমি কেসটা ছেড়ে দিচ্ছি। এবং সেকেন্ডবারে যখন দ্বিতীয় বিচারপতির কাছে গেলাম, মাননীয় সুগত মজুমদার, প্রতি মাসে ডেট পড়ছে, আমাদের 4 নভেম্বর ডেট ছিল, আজকে ডেট ছিল 4-এর পরে 19 তারিখ, এবার 15 তারিখে ওই দিন হিয়ারিং শুরু হবে, যে আমরা যে ফরেন্সিক টেস্টের জন্য আমরা যে অ্যাপ্লিকেশন করেছি ওইটার উপরে আর কি। দেখা যাক কী হয়, আশার আশা ভবায় আশা। আমি খুব পজিটিভ মাইন্ডে রয়েছি যে কেসটাতে অন্তত অভিষেক ব্যানার্জির যে 7 লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে, এটা একটা উদাহরণ হয়ে থাকবে। যদিও এ ধরনের কেসে অনেকের আগে রয়েছে, এবং নির্বাচন বা বাতিল হয়েছে, এমপি পদ বাতিল হবে, এটা আমি নিশ্চিত। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন এবং তিনি এখানে এসেছিলেন কোনো একটা পিটিশনে সাইন করবার জন্য, মানে যেখানে দাঁড়িয়ে সেন্ট্রাল এজেন্সির থেকে তাকে ডেকে আনা যায়নি, সেখানে এই কেসের জন্য অভিষেককে এখানে আসতে হলো সাইন করতে। কি এমন জাদু করলেন যে তাকে বাধ্য করলেন এখানে আসতে? জাদুর কিছু নয়, বিষয় হচ্ছে ওর কাছে তো হাজার হাজার কোটি কোটি টাকা আছে, সে কয়লা পাচারের টাকা হোক, গরু পাচারের টাকা হোক, কিন্তু টাকা দিয়ে তো সব কিছু হয় না, তার বাইরেও তো কিছু রয়েছে। তো যেটা এডিসিবিআই পারেনি, অন্তত অভিজিৎ দাস ববি ওকে অন্তত হাইকোর্টে এসে হলফনামায় দিতে বাধ্য করেছে। তো সেটাই আর কি এই কেসেই, আমার এই কেসেই। এবং আপনি তো জানেন যে কিভাবে আমাকে ভোটের দিনে আপনারা মিডিয়া তো কভার করেছিলেন, এক জায়গায় 4 ঘন্টা, এক জায়গায় 1.5 ঘন্টা আটকে রেখেছিল। আমি নিজে প্রার্থী আমার ভোটটা দিতে পারিনি, কারণ ওই ফলতাতে অত ঘন্টা আটকে রাখার ফলে। এবং তার সত্ত্বেও আপনি তো ভালো করেই জানেন যে ইলেকশন কমিশন এত কিছুর পর এত মারধর করেছে, এত কিছু করেছে, এত অভিযোগ, কিচ্ছু করেনি। যে চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার, তিনি নিজে সার্টিফাই দিয়েছেন যে ডায়মন্ড হারবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। তো বুঝতে পারছেন লড়াইটা কতটা কঠিন। তড়িঘড়ি করে, অন্য কোনো লোক সময় নয়, কিন্তু রাহুল গোস্বামীকে এসপি তৎকালীন যে তুমি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তাকে সার্টিফাই করেছে। ইভেন আমরা যে ফরেন্সিকের জন্য যে করেছি, এটা হচ্ছে অভিষেকের আপনার এফিডেভিট অন রিপ্লাই। তো আপনার ইলেকশন কমিশন তার এখানে রিপ্লাই জমা দিয়ে গেছে অ্যাপ্লিকেশন করে। এখানে কাকুলি মুখার্জি, আপনার জয়েন্ট সিইও, তিনি বলছেন না আমাদের কোনো ফরেন্সিকের টেস্টের কোনো কিছু দরকার নেই, ইনভেস্টিগেশন করার দরকার নেই। আমি বোঝাতে পারছি কথাটা, যে ঘুঘুর বাসা কতদূর ইলেকশন কমিশনের মধ্যে কীভাবে ঢুকে রয়েছে। তো লড়াইটা তো চলবেই, এবং আগামী 15 ডিসেম্বর থেকেই আপনার এই ব্যাপারে হিয়ারিং শুরু হবে। আমাদের কাছে তো প্রচুর এভিডেন্স আছে,
মাননীয় শুভেন্দুদার কাছেও প্রচুর এভিডেন্স আছে, উনি তো বারবার প্রতিটা মিটিংয়ে বলছেন, আপনারা শুনছেন। উনি যথেষ্ট ব্যাকআপ দিচ্ছেন। এটা যদি অস্বীকার করি তাহলে পাপ হবে আমার। এবং আমাদের কাছে প্রচুর এভিডেন্স কালেকশন করা রয়েছে, যে সিসিটিভি ক্যামেরা কীভাবে ঘুরিয়ে রেখে দিয়েছে, কীভাবে লিউকোপ্লাস সেটে রেখে দিয়েছে ইভিএম মেশিনগুলোর ওপর, এই সমস্ত রয়েছে। এফআইআর কপি, প্রিসাইডিং অফিসারের কমপ্লেন্ট, যেখানে প্রিসাইডিং অফিসারকে বারবার বাধ্য করা হয়েছে ফলস ভোটিংয়ের জন্য, তিনি যখন করেননি তাকে কিভাবে অত্যাচার করা হয়েছে, এই সব কিছু রয়েছে আমাদের কাছে। দেখা যাক লড়াইটা কোথায় যায়। আপনারা বারবার ডায়মন্ড হারবার মডেল বলে মানে উল্লেখ করেন যে ডায়মন্ড হারবার মডেল কতটা নিকৃষ্ট বা কতটা মানে সাধারণ মানুষের পক্ষে ক্ষতিকর, এই ধরনের কথা বলে থাকেন। আপনাদের কাছে সেই রকম কোনো ওয়াটার টাইট প্রুফ রয়েছে যদি আপনারা বলতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করেছেন ডায়মন্ড হারবার মডেল হিসেবে, সেগুলোতে মানে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে, এরকম কোনো প্রুফ আছে আপনাদের কাছে? প্রচুর আছে, প্রচুর। মানে আপনার কয়েক মাস লাগবে সেগুলো আর কি দেখাতে। আপনি যদি বলেন ইনস্ট্যান্ট একটা দেখাতে, এখনই দেখিয়ে দিতে পারি। আপনার এই যে মনে আছে আমফানের সময় অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার সুন্দরবনের উপকূলবর্তী যারা ফিশারি ম্যান আর কি, তাদের সেই মৎস্যজীবীদের, যেটা হচ্ছে আপনার কাকদ্বীপ নামখানার মৎস্যজীবীদের। আমাদের ডায়মন্ড হারবার মৎস্যজীবীদের তো কিছু হয়নি। সেখানে দেখুন, এটা দেখুন এডিএমের অফিসার অর্ডার, এবং এটা আমি সোশ্যাল মিডিয়াতেই পেয়েছি। তো সেখানে দেখুন, আপনার এখানে দেখুন কোথায় কোথায় কত মৎস্যজীবী, এবং সকলকে ছাপিয়ে গেছে। যেখানে আপনার দেখাচ্ছে যে নামখানাতে মৎস্যজীবীর সংখ্যা হচ্ছে মাত্র 728 জন, সরি নামখানাতে হচ্ছে 3000 জন, সেখানটায় আপনার ফলতাতে হচ্ছে 10,000 জন। মানে অভিষেকের যে রাইট হ্যান্ড জাহাঙ্গীর, যার অত্যাচারে ওখানটায় মানে মানুষ হিন্দু মুসলমানরা টিকতে পারছে না, শুধু ফলতাতে 10,000 মৎস্যজীবী দেখিয়েছে, যেখানে সাকুল্যে 100-150 মৎস্যজীবী হবে না, এবং তাদের কোনো ক্ষতিও হয়নি আমফানের ঝড়ে। তো এই একটা জ্বলন্ত উদাহরণ, যে যেখানে যেমন ঠাকুরপুকুর মহেশতলা, যেখানে কোনো নদী নালাই নেই, সেখানে মৎস্যজীবীদের তাদের টাকা স্যাংশন হয়েছে। সোনারপুর, আপনি সোনারপুর জানেন তো, যে সোনারপুরে টোটালি হচ্ছে টাউন এরিয়া, সেই সোনারপুরে দেখুন সেখানটাও আপনার কত মৎস্যজীবী দেখিয়েছে, 1750 জন নাকি সোনারপুরে মৎস্যজীবী। তো ডায়মন্ড হারবারে এইখানটায় এই যে বিষ্ণুপুরে ডায়মন্ড হারবার 1 নম্বর 2 নম্বর, এই প্রত্যেক এই যে হাজার জাস্ট এই যে কোটি কোটি টাকা শুধু আমফানের মৎস্যজীবীদের ত্রাণের। তো এরকম প্রচুর উদাহরণ রয়েছে এখানটায়, যে মানে চিন্তা করতে পারবে না যে এই যে সেন্ট্রাল থেকে যে এই মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্টের জন্য বা পঞ্চায়েতের ডেভেলপমেন্টের জন্য যে কীরকম পঞ্চায়েতের ডেভেলপমেন্ট, যেমন 5 বছরে অ্যাভারেজ একটা পঞ্চায়েতে প্রায় 37 কোটি টাকা আসে। তার মানে বুথে প্রায় অ্যাভারেজ প্রায় 2-2.5 কোটি টাকা। আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন যে আপনার কি এই 5 বছরে 2-2.5 কোটি টাকা ডেভেলপমেন্টের কাজ হয়েছে? হয়নি। তো লাস্ট 10 ইয়ার্সে ধরুন নিয়ার অ্যাবাউট, এর আগের বারে এসেছিলো 26 কোটি টাকা, এবারে ধরুন 37 কোটি টাকা, প্রায় 53 কোটি টাকার মতন। তো 53 কোটি টাকা মানে একটা বুথে প্রায় 4-5 কোটি টাকা। কোথায় ডেভেলপমেন্ট? একই রাস্তাতে ওরা দেখাচ্ছে যে পঞ্চায়েত সমিতির কাজ হয়েছে, জেলা পরিষদের কাজ হচ্ছে, পঞ্চায়েতের কাজ হচ্ছে, আবার এমপি ল্যাডের কাজ হচ্ছে। আর অভিষেক ব্যানার্জি তো পুরোপুরি মিথ্যুক। ও এমপি ল্যাডে এমপি হিসেবে কত কোটি টাকা পাবে? 5 কোটি টাকা ইয়ারলি। তো 10 বছরে ও কত টাকা পেয়েছে? 50 কোটি টাকা। সরি, হ্যাঁ 50 কোটি টাকা। তা ওখানটায় বুথ আছে মোরালেস 2000। তো 50 কোটিকে ভাগ করুন আপনি 10 বছরে, তো কত পাবে আপনার? নিয়ার অ্যাবাউট ধরুন এদিকে হচ্ছে 5 কোটি, মানে আর ওদিকে 5 কোটি, 10 কোটি। আপনি 2000 দিয়ে ভাগ করুন, তো 10 কোটিকে মানে 50,000 টাকা একটা বুথে। তা 50,000 টাকা একটা বুথের ডেভেলপমেন্ট কী হবে? ওর লোকাল এরিয়া ডেভেলপমেন্টের একজন সাংসদের, ও যে বলছে নাকি ওখানে সোনার ডায়মন্ড করে দিয়েছে, তা 50,000 টাকা বুথ প্রতি সেন্ট্রাল পঞ্চায়েতে পাঠাচ্ছে হচ্ছে 5 বছরে আপনার একটা বুথে 2-2.5 কোটি টাকা। আর ওর ডেভেলপমেন্টের ক্ষমতা হচ্ছে 50,000 টাকা পার বুথে। তো সব চলছে মিথ্যার বেসাতি ও পড়ছে। আমি জানি না এসআই চালু হচ্ছে কিভাবে ডিটেক্ট হবে, ডায়মন্ডে কীভাবে ইমপ্লিমেন্ট হবে আমি বুঝতে পারছি না।
আপনি তাহলে এসআইআর নিয়ে খুব একটা আশাবাদী নন, কারণ ডায়মন্ড হারবার নিয়ে আপনার যা মানে মনোভাব দেখতে পেলাম, ইলেকশন কমিশনে যেভাবে ঘুঘুর বাসা হয়ে রয়েছে বলে আপনি বলছেন, এবং ডায়মন্ড হারবারে যে ক্ষেত্রে ভোটে এত কারচুপির পরেও যেখানে বলা হচ্ছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, সেখানে দাঁড়িয়ে এসআইআর ডায়মন্ড হারবারে যে আদৌ কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে আপনার সন্দেহ আছে, তাই তো? সন্দেহ অবশ্যই আছে। এই যে কিছুদিন আগে আমি হইচই করার পরে যে এই যে আপনার এই ফলতা অ্যাসেম্বলিতে আমি কমপ্লেন করেছিলাম, এটা হচ্ছে 9/11/2025, ঠিক 4 দিন পরে। ফলতা অ্যাসেম্বলিতে কি হচ্ছে, ওইখানটায় আপনার সমস্ত এই যে যেমন ধরুন টিএমসির বুথ প্রেসিডেন্ট, সে হচ্ছে বিএলও, দেখতে পাচ্ছেন? টিএমসি বুথ প্রেসিডেন্ট, টিএমসির পঞ্চায়েত সমিতির মেম্বার, টিএমসির বুথ সেক্টর, এই সব আমি ধরে ধরে ফলতাতে আমি কমপ্লেনটা করেছি। ডায়মন্ড জুড়ে এরকম চলছেই, এবং কোনো অ্যাকশনও হচ্ছে না তাই নিয়ে। এদেরকে তো সঙ্গে সঙ্গে তো বাদ দিয়ে দিতে হবে, বিএলওর এগেনস্ট এফআইআর হবে, কিছুই হচ্ছে না। এবং আপনার যে এই যে কিছুদিন আগে ওই যে জাহাঙ্গীরের একটা রাইট হ্যান্ড মানুষ বলে পান্ডা, যে ফলতার যে তৃণমূল অঞ্চলের সভাপতি, সে ফলতা পঞ্চায়েত অফিসে বসে, আপনি চিন্তা করুন, রিমাইন্ড ইট, যে পঞ্চায়েত অফিসে একটা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, সে 21 জন বিএলওকে ডেকেছে, 20 জন বিএলও উপস্থিত, প্রত্যেকের মোবাইল বন্ধ করিয়েছে, মোবাইল বন্ধ করে তাদেরকে হুমকি দিয়েছে যে কোনো মৃত ব্যক্তির ভোট বা ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নাম বাদ যাবে না। মৃত ব্যক্তি আছে টোটাল ডায়মন্ড হারবারের বুকে এরকম প্রায় 1 লাখের অধিক মৃত ব্যক্তি আছে। আপনি বুঝতে পারছেন যে ডায়মন্ডে যে 7 লক্ষ ভোটার কোত্থেকে এসে, শুধু রোহিঙ্গা বা এরা নয়, এই মৃত ভূতেরা এসে ভোট দিয়ে গেছে ডায়মন্ডে অভিষেককে। এবং তারপরে আমি বিএলওদের চাপ দিচ্ছে, কয়েকজন বিএলও বলছে দাদা আমাদেরকে বলেছে ঘর থেকে, কারণ প্রতিটা বিএলও তো হয় স্থানীয় ওই বুথের। এবার তার বাড়িতে ছেলেমেয়েরা রয়েছে, তার বাড়িতে স্ত্রী রয়েছে, তার বাড়িতে যদি রাত্রেবেলা বোম মারে, পুলিশের কাছে অভিযোগ গেলে পুলিশ কোনো কেস নেয় না, উল্টে পুলিশ যে অভিযোগ করতে যাবে তার এগেনস্টে কেস নেবে। তারা চাকরি করে রাজ্য সরকার আন্ডারে, যাবেটা কোথায়? আপনি হলে কী করতেন, আমি হলে কী করতাম? তো আমি সেই জন্য একটা প্রবলেম সলভের জন্য আমি ইলেকশন কমিশনকে আমি গত 9 তারিখে চিঠি করেছিলাম, আর একটা যে আপনার প্রত্যেকটা স্টেটের ডেথ অ্যান্ড বার্থের একটা রেজিস্টার থাকে, যেমন আমাদের এখানে হচ্ছে জন্মমৃত্যু.com, www.জন্মমৃত্যু.com। তো আমি রেজিস্টারটা ইলেকশন কমিশনকে চিঠি করেছিলাম যে এই যে ন্যাশনাল ইলেকট্রাল রোল ডাটাবেস টু এনশিওর অথেন্টিক আইডেন্টিফিকেশন অ্যান্ড ইনঅ্যাক্টিভেশন অফ ডিজিজ ভোটার্স আইডিস। তাহলে প্রত্যেক ডিএমের কাছ থেকে যে উনি যদি রেজিস্টারটা নিয়ে নেন, তাহলে কী হবে, ইলেকশন কমিশন ঘরে বসে বসে মৃত ব্যক্তিদের বাদ দেবেন। এবং তার 4 দিন পরে, এটা সৌভাগ্যের কথা যে ডিএমকে চাপ দিয়ে ইলেকশন কমিশন, আমি চিঠি করার পরে তবে ইলেকশন কমিশন প্রত্যেক ডিএমের কাছ থেকে এই মৃত ব্যক্তির সংখ্যাটা নিয়েছেন, এবং তারপরে তো প্রেস বিবৃতি দেওয়া হলো যে 36 লক্ষ মৃত ভোটারের রয়েছে, এবং আরও কালেকশন হচ্ছে পঞ্চায়েত থেকে। তো এছাড়া উপায় নেই, নইলে বিএলওগুলো তো এমনি তৃণমূলের বেশিরভাগ ক্যাডার, আর যারা ক্যাডার নয় তাদের উপর এইভাবে চাপ দিয়ে করবে। তো তার মাঝখানেও তো সেই, এখন আমরা তো আশা করবই যে কিছু একটা হবে, কিন্তু আপনাকে জাস্ট উদাহরণ দেখালাম, কয়েকজন বিএলও যারা টিএমসি পার্টির ক্যাডার, যাদের ডাইরেক্ট আমরা অভিযোগ জানাচ্ছি, তাদেরও যদি ইলেকশন কমিশন যদি তাদেরকে শাস্তি দিত, তাহলে বাকিরা অন্তত একটু ভয় পেত। সেগুলো তো এখন পর্যন্ত ইলেকশন কমিশনের পক্ষ থেকে তো আমি সে ধরনের কিছু অ্যাকশন দেখিনি। একটু অন্য প্রসঙ্গে আসি, যে আরএসএস এর মুখপত্র স্বস্তিকা, সেখানে কিন্তু কেন্দ্র এবং রাজ্যের মধুর সম্পর্কের দিকে আঙুল তোলা হয়েছে, যে মানে সেটাকে প্রশ্নের মুখে ফেলা হয়েছে, এবং সেখানে যেটা বলা হয়েছে সেটা আমি কোট আনকোট আপনাকে বলছি, যে পশ্চিমবঙ্গের দুর্দিনে রাজ্যবাসীর পাশে থাকার কথা যার, সেই দেশের সর্বময় কর্তার এখন দিদি ভাইয়ের মধুর সম্পর্ক রক্ষায় ব্যস্ত, বঙ্গজননীর আর্তনাদ না শোনার প্রতিজ্ঞায় অটল। এ বিষয়ে কি বলবেন, রাজনৈতিক তাৎপর্য কী এর? না, অ্যাকচুয়ালি দেখুন, অভিজিৎ গাঙ্গুলি যে বক্তব্যটা রেখেছেন, তো আপনাদের চ্যানেল প্রথম হয়েছিল, আমি তো ওইটা খুব ভালো করে 2-3 মাস শুনেছি। আমার মনে হয় আপনারা যারা মিডিয়া পার্সন, বিশেষত এখনও তো সিপিএম চলে গেল বা কমিউনিস্টরা চলে গেল, এখনও তো কমিউনিস্ট ইডিওলজির বিশ্বাসে অনেক সাংবাদিকরা রয়েছেন, বা মিডিয়া আর কি মিডিয়ার সেই টাইপের অনেক প্রচুর লোকের প্রাদুর্ভাব রয়েছে, যেমন 24 ঘন্টাও দেখা যায়। তো যেটা হচ্ছে যে উনি কিন্তু অ্যাকচুয়ালি কেন্দ্র সরকারকে বলেননি, উনি বলেছেন অ্যাকচুয়ালি যে কেন্দ্র সংস্থাগুলোর দিকে আঙুল তুলেছেন। সেটা আমরাও তো করি, যে আজকে
আমার তো মনে আছে যে ভোটের দিনে ভোটের যে লিপস অ্যান্ড বাউন্স, যে অভিষেক ব্যানার্জি যে এমপি অফিসটা, তো লিপস অ্যান্ড বাউন্সের হাইকোর্টের অর্ডার করে সিজ করে গেছিলো 2023 সালের সেপ্টেম্বর মাসে। তা আমি ইডির জয়েন্ট ডিরেক্টরকে যখন বলছি যে আপনারা যদি সিলই করে যান তাহলে অভিষেক ব্যানার্জি ওটা খুলে কী করে অপারেট করে, তো ওরা কোনো উত্তরই করেনি, কোনো টিমও পাঠায়নি এটাকে আবার সিল করে দেওয়ার জন্য। তো এবং সারদা যে আপনার যে ওই যে সারদার যে চিটফান্ড কোম্পানি, তার যে পৈলানে যে সারদার যে হাজার হাজার বিঘা জমি রয়েছে, সেই জমিগুলোতে একবার যান আপনারা, অন্তত 250 থেকে 300 কোটি টাকার মাটি ওখান থেকে তুলে নিয়ে গেছে। আমি নিজে ফোন করে বলছি, আমি মিথ্যা কথা বলি না, আপনারা জানেন আমি একটা প্রিন্সিপালে চলি। আমি নিজে ইডির অফিসারদের ফোন করে বলেছি যারা ওখানটায় ইনভেস্টিগেশনে ছিলেন, যেরকম মাটি কেটে নিয়ে যাচ্ছে, বিক্রি করে দিচ্ছে, আপনার কিচ্ছু করেনি। অর্থাৎ এই যে এত দুর্নীতি হচ্ছে না, মাঝখানে তো উপকৃত হচ্ছে কিছু টাইপের, আমি সবার কথা বলছি না, কিছু ভালো অফিসার সব জায়গায় রয়েছে, যেমন পলিটিক্সের মধ্যে বিভিন্ন দলে ভালো লিডারও আছে, অনেক খারাপও আছে। তো ইডি সিবিআইয়ের মধ্যে কিছু দুর্নীতিগ্রস্ত অবশ্যই অফিসার আছে যারা অ্যাকশন ঠিকঠাক করে নিচ্ছে না। এখন দেখুন ইডি সিবিআই এগুলো হচ্ছে স্বতন্ত্র সংস্থা, এখানটায় কেন্দ্রীয় বিজেপির কিছু করার নেই, ঠিক আছে? তাহলে বলবে বিজেপি তো এদেরকে দিয়ে করছে। এবার যাদের উপর দায়িত্ব সেই সব অফিসাররা যদি করাপ্টেড হয়, আপনি সেখানে কি করবেন, তাই না? আমি নিজে পার্সোনালি আমি বলছি, আপনারা জানেন যে আমার নেটওয়ার্কটা কতটা দূর, আমি নিজে কত ইডিকে, কত সিবিআইকে কত তথ্য দিয়েছি, কাজ কোথায় করছে, কেন করছে না? ইনকাম ট্যাক্সে ভুরি তৃণমূলের নেতাদের, এই আপনার শওকত মোল্লার 300-400 কোটি টাকার আমি সম্পত্তির আমি ফাইল ধরে দিয়েছি ইনকাম ট্যাক্সকে, কোনো কাজ করেছে? কেন করেনি? আপনার কাজল শেখ, যে বীরভূমের কাজল শেখ, টুলু মণ্ডল, ইমতিয়াজের, আমি 400-500 কোটি টাকার আমি সম্পত্তির পুরো লিস্ট ধরে দিয়ে দিয়েছি, কমপ্লেন সব রয়েছে আমার কাছে, আপনি যেদিন বলবেন আমি সেদিনই করছে। কে বারণ করছে? কেউ তো বারণ করেনি ওদের। তো পার্সোনালি কেউ যদি করাপ্টেড হয় সেটার দায়ী কখনো কেন্দ্র সরকারের হতে পারে না। এবং মাননীয় বিচারপতি, প্রাক্তন বিচারপতি আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়, উনি এইটাই দিকে ইঙ্গিত করছেন যে এই অফিসাররা ঠিকঠাক করে কাজ করছে না বলে তৃণমূলের এত বাড়বাড়ন্ত।